আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি। স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জন মরণোত্তর সহ মোট ৭ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহাল। সংস্কার করে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব বললেন নাহিদ ইসলাম, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান। বাস্তবধর্মী সমালোচনা করে আগামী সম্ভাবনা যেন নষ্ট না হয় সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান, বাস্তবমুখী সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে মন্তব্য। এবং হাসিনা ও শেখ পরিবারের প্লট, ফ্ল্যাট সহ ৭টি স্থাবর সম্পদ আর ১২৪টি ব্যাংক হিসাব জব্দ, আওয়ামী মালিকানার ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা। জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করার দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর প্রায় ৩০টি কলেজের শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরাগ আসমের রিপোর্ট। মাগুরার ৮ বছরের শিশুসহ সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে মঙ্গলবারও সোচ্চার ছিল রাজধানী। জনসম্মুখে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা সহ ৬ দফা দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে কলেজ শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে, তৈরি হয় যানজট। পরে তারা বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় জাদুঘরের সামনে। আমাদের মূল দাবি হচ্ছে ধর্ষকের জনসম্মুখে ফাঁসি দিতে হবে অথবা ওপেন ফায়ারে মেরে ফেলতে হবে। সৌদি আরবে যেমন একটা আইন আছে, আমরা বাংলাদেশেও তেমন আইন চাই। বাংলাদেশের আইন ব্যবস্থা কঠোর হতে হবে। খারাপ মানুষদের সংখ্যা যদি আমরা দমিয়ে ফেলতে পারি তাইলে রেপিস্টদেরকে কমানো যাবে। ধর্ষকের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা, মেডিকেল রিপোর্ট তৈরি করা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন অর্থনীতি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা দ্রুত বিচার চাই, যে সমাজে যে রাষ্ট্রীয় ব্যবস্থায় এবং এই ধরনের অনাচারগুলো ঘটে সেখানে আমরা দেখছি বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আছে, নানা ধরনের অবহেলা আছে, সেগুলোর ব্যাপারে আমরা দ্রুত অ্যাকশন চাই। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি মানুষের মধ্যে সেই সচেতনতার তৈরি হোক, শুধুমাত্র নারী হিসেবে আলাদা একটা প্রজাতি গণ্য না করুক। ভবিষ্যতে যাতে ধর্ষক আর সৃষ্টি না হয় সেই দিকে সৃষ্টি দেওয়া, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, তাহলে পরে এই ধর্ষক সৃষ্টি হবে না। ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগীত বিভাগ সহ আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের প্রতীকী ফাঁসি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই অনুরোধ জানান। গ্যাসপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাসের মজুদ অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৩ সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য ৫টি নতুন কূপ চিহ্নিত করে। এই 5টি কূপ খননে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। রাষ্ট্রদূত জানান, রাশিয়া বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৩০,০০০ টন MOP সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।
স্বাধীনতা পুরস্কারের জন্য 6 জন মরণোত্তর সহ মোট 7 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে আবরার ফাহাদকে মরণোত্তর পুরস্কার দেয়া হবে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2003 সালে দেয়া স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করা হয়েছে। সংস্কার করে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। এই সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে, আর মানুষ নতুন রাজনীতির বন্দোবস্ত দেখতে চায়। এনসিপির নেতারা আওয়ামী লীগের বিচারের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এক বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক বাংলাদেশ, ফ্যাসিবাদ বিরোধী পক্ষে ফ্যাসিবাদী ব্যবস্থায় বিলোপের এক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে। একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এনসিপির নেতারা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজ, হানাহানি ও টেন্ডারবাজি চলবে না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাস্তবধর্মী সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন এমন পরিস্থিতি না হয় যাতে আগামীর সম্ভাবনা নষ্ট হতে পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে এনডিএম এর ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, শুধু নির্বাচন ও সংস্কারের দিকে গুরুত্ব দিলে হবে না, পাশাপাশি জনগণের কথা চিন্তা করে দেশে বাস্তবমুখী সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর শুটিং ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নানা অসঙ্গতি তুলে ধরে বলেন, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের শ্রমের ন্যায্য মূল্য পাওয়া ও পরিবেশ দূষণ রোধ করা। বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করব। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের মানুষের সমস্যার সমাধান কিভাবে করতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে, জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না। সেটি কি সংস্কার নয়, শুধু ডিবেট নয়, প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা। আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। ফাইন, যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি আর একটু ডিটেইল আমাদেরকে করা উচিত। বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই, যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে দেখতে চাই। এ সময় কৃষি উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উপরও গুরুত্ব দেন তারেক রহমান।
মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই ক্রান্তি লগ্নে জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চলে না। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে কেন্দ্রীয় বিএনপি নেত্রী গুলতাজ বেগমের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, বিএনপি নেত্রী গুলতাজ বেগম ও অন্যরা। যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হয়, সংসদ হয়, আপনাদের প্রতিনিধি হয়, যাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। আপনারা দোয়া করেন তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসুক। আসার পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, এই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্টের পতনের পরে সবাই অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক সরকারের জন্য, তাই না? একটি গণতান্ত্রিক সরকারের জন্য, একটা নির্বাচিত সরকারের জন্য। অন্তর্বর্তী সরকারের 7 মাসেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। সন্ধ্যায় রাজধানী গুলশানে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সচিবালয় থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পতিত স্বৈরাচারের দোসররা শক্ত অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী অনেক ব্যবসায়ীও নানা প্রক্রিয়ায় অর্থ ব্যয় করছে। পর্দার অন্তরালে কি ঘটছে তা বের করে আনতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে? আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, যাদের নামে হত্যা মামলা থাকার পরেও একটি নয়, এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনা জড়িত এমন অনেক ব্যবসায়ী মহা জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন। শুধু ব্যবসায়ী না, আপনার সচিবালয় করবেন, আমাদের সরকার আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় অবস্থান নিয়েছে। রাজধানীর বনানীতে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। লালমাটিয়া ও শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতা ও অসৎ আচরণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। শাকির আদনানের রিপোর্ট। বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন পোশাক কর্মী মিনারা। গুরুতর আহত হন দুজন পোশাক কর্মী। ওই ঘটনায় বিক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন। ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার মধ্যরাতে ওই ঘটনায় ট্রাক চালক টিটন ইসলামকে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে আটক করে ডিবি। রাজধানীর লালমাটিয়ায় 1 মার্চ প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে 2 তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গোলাম মোস্তাকিম রিন্টু নামে এক ব্যক্তিকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। এছাড়া শ্যামলী স্কয়ার এলাকায় 29 আগস্ট নারীদের মারধর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ। ধূমপান ইস্যুকে কেন্দ্র করে গোলাম মোস্তাফা রিন্টু, যিনি তার সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গোলাম মোস্তাফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবরোধ করে। ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন। ডিএমপি বলছে, নারীর প্রতি সহিংসতাকারীদের আইনের আওতায় আনা হবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জুলাইয়ে সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খুলনায় গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হলেও চিকিৎসা না পাওয়া নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন নাইম শিকদার। এতে খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক এমপি শেখ
হালাল ও শেখ তন্ময় সহ 121 জনকে অভিযুক্ত করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রাজধানীর মিরপুরে MISTর শিক্ষার্থী ছিলেন শহীদ শাহেক আশহাবুল ইয়ামিন। 18 জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারান তিনি। পরে তাকে পুলিশের একটি সাজোয়া যানের ওপর থেকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এই মামলায় পরবর্তী তারিখ 18/5/2025 তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে খুলনা এলাকায় গণঅভ্যুত্থানে পুলিশের একাধিক গুলিতে গুরুতর আহত হন নাইম শিকদার। হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা ছাড়াই তাকে বের করে দেন চিকিৎসক। এই ঘটনায় অভিযোগ দাখিল করতে ট্রাইব্যুনালে আসেন নাইম। পাশে তাকাই দেখি গুলি লোড দিয়ে দাঁড়ায় আছে। এই দেখে আমাদের ছাত্রবাড়ি আছে, তাদেরকে বলছি কি তোমরা দৌড় দাও। এই পদ্ধতিতে আমি এরকম তাদেরকে ঘিরে ধরছি যে তোমরা ওই পাশে যাও। তারা এই সুযোগ পেয়ে তারা পিছন থেকে আতঙ্কিতভাবে গুলি চালাইতে গেছে। পরে রূপসা যে মেডিকেল ছিল, প্রাইভেট মেডিকেলগুলো, ওইখানে সামনে গেছি, যাওয়ার সাথে সাথে তারা বলছে যে স্টুডেন্ট এবং যারা গুলিবিদ্ধ তাদের জন্য চিকিৎসা হবে না। আমার অভিযুক্ত আছে 8 থেকে 10 জন। তালুকদার আব্দুল খালেক, তার বউ হাবিবুন নাহার, আর তার সাথে যে কর্মী 4 জন, আর শেখ পরিবার আছে 6 জন। চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ 7 জনকে গুলি করে হত্যার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি কনস্টেবল মোহাম্মদ নাসিরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট ও ফ্ল্যাট সহ 4টি স্থাবর সম্পদ এবং শেখ পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 625 কোটি টাকা জব্দ করেছে দুদক। 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। রুকসানা আমিনের রিপোর্টে বিস্তারিত। পূর্বাচল কূটনৈতিক জোনে অবৈধভাবে শেখ পরিবারের নামে বরাদ্দকৃত 60 কাঠা প্লট দুর্নীতির আইনি কার্যক্রম শেষ না হতেই শেখ পরিবারের আরও কিছু স্থাবর সম্পদ এবং 124টি ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। দুদক বলছে, শেখ হাসিনার 2 সন্তানের ধানমন্ডি 6 নম্বর রোডে 16 কাঠা বাড়িসহ জমি, বোন শেখ রেহানার গাজীপুরের কালিয়াকৈরে 1 দাগ 8.5% ও আরেক দাগে 1.55% জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের 71 নং রোডে একটি ফ্ল্যাট এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের মালিকানাধীন গুলশান নিকেতনে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 2টি জমিসহ প্লট জব্দ করে দুদক। একই সাথে শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল, বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমিক পাঠিয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে মামলা করেছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, উক্ত অর্থ অবৈধ পন্থায় মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে 1128 কোটি 61,50,000 টাকা। এই 12টি এজেন্সির বেশিরভাগেরই মালিক আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী এমপিরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল ও ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি। এসব প্রতিষ্ঠানের যোগসাজশে বিপুল অঙ্কের এসব অর্থ আত্মসাৎ করা হয়। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক বাংলাদেশ বিষয়ে চীনের নীতি অপরিবর্তিত বলে জানিয়েছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট সরকার নয়, বরং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক। চীন সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নিয়ে করা জরিপ প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও জানান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর প্রথা অনুযায়ী প্রধান উপদেষ্টাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভের করা জরিপ অনুযায়ী জুলাই আন্দোলনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের ধারণা বদলেছে। ৭৫% বেশি বাংলাদেশি মনে করেন সরকার পরিবর্তনের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়েছে আর ভারতের সাথে অবনতি হয়েছে। পাশাপাশি বড় একটি অংশের ধারণা অর্থনৈতিক সহযোগিতার নামে চীনা ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথাও জানান। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণভাবে যত পরিবর্তনই আসুক, বাংলাদেশের জন্য চীনের এক নীতি। কোনো নির্দিষ্ট দলের সরকারের সঙ্গে নয়, বরং চীন বাংলাদেশের মানুষের সঙ্গে থাকার নীতিতে বিশ্বাসী। আমরা প্রথা অনুযায়ী সব সরকার প্রধানকেই চীনে আমন্ত্রণ জানাই। প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরও চীন থেকে বিনিয়োগ এসেছে বলে জানান রাষ্ট্রদূত। আমাদের নীতি হলো আমরা বাংলাদেশের জনগণের পছন্দকে গ্রহণ করি। সে কারণেই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি। আশা করি সব বড় দলের সহযোগিতায় এই সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নত দেশ গড়ে তুলতে পারবে। এ প্রক্রিয়ায় চীন পাশে থাকবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন আরও সক্রিয় হতে পারে বলে মনে করেন জরিপে অংশ নেয়া বাংলাদেশিরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনে চোখে গুরুতর আহতরা বেশ ভালো চিকিৎসা পেয়েছেন এবং তাদের প্রায় সবাই হাসপাতাল ছেড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন বলে মত দিয়েছেন লন্ডনের মুরফিল্ড হাসপাতালের চিকিৎসকরা। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে শতাধিক রোগীর গত 7 মাসের চিকিৎসা প্রোটোকল পর্যালোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, কারো কারো ভবিষ্যতে আবারও অপারেশন দরকার হবে। রিজভি নাজের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিতে গুরুতর আহত হওয়া প্রায় 700 মানুষ ভর্তি হয়েছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে। এর মধ্যে বড় একটি অংশ তরুণ শিক্ষার্থী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 300-র বেশি মানুষের অপারেশন হয়েছে। 2 চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 56 জন। 126 জন রোগী আমাদের ভর্তি আছেন। তবে অধিকাংশ রোগী এই মুহূর্তে হয়তো তাদের ইমার্জেন্সি সার্ভিসটা প্রয়োজন নাই। তারপরে তারা হয়তো কিছুটা আশঙ্কায় ভোগেন যে বাসায় গেলে যদি চোখে কোনো ব্যথা হয়, পানি পড়ে, চোখ ফুলে যায়, এই ভয়ে হয়তো ওনারা চান না হাসপাতাল ত্যাগ করতে। 8 থেকে 11 মার্চ পর্যন্ত প্রায় 120 জন রোগীকে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মাহি মুকিত এবং ডক্টর নিয়াজ ওনারা চিকিৎসা দিয়েছেন এবং 24 জন রোগীর অপারেশন সম্পন্ন হয়। আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের চাহিদার প্রেক্ষিতে সরকার উদ্যোগ নেয় বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম নিয়ে আসার। চীন, নেপাল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরের পর পৃথিবীখ্যাত যুক্তরাজ্যের মুরফিল্ড হাসপাতাল থেকে একটি টিম এসেছে উন্নত চিকিৎসা দিতে। লুৎফে সিদ্দিকী সাহেবের সাথে যোগাযোগ করি, উনি জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে দেন। সিঙ্গাপুর বা থাইল্যান্ডে এখানে যারা চিকিৎসা করে তারা আমাদের লন্ডনের বা ইংল্যান্ডের অনেক হাসপাতাল থেকেই তারা ট্রেনিং করে আসে, আমরাই তাদেরকে ট্রেনিং দেই। এ পর্যন্ত প্রায় 25 জন মতো ডাক্তার এখানে বিদেশ থেকে আমরা পাঠিয়েছি। বুলেট পেশেন্টস আমার মনে হয় 100 উপরে দেখছে। 24 অপারেশন করছে আর ইনশাল্লাহ সব ঠিক আছে। আমার খুব খুশি লাগে আমরা বাংলাদেশি মানুষ, এই সব ডাক্তার খুব ভালো সার্জারি করছে। আমাদের ইচ্ছা হইতেছে ওনারা বাসায় যেতে, চাকরি হোক, পড়াশোনা হোক, গেট অন উইথ দেয়ার লাইফ না। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন এদেশের মানুষ চাইলে আবারও চিকিৎসা দিতে আসবেন তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। যাচ্ছি অন্যান্য সংবাদে। ঈদের কেনাকাটায় দেশি ব্র্যান্ড ও ফ্যাব্রিকের প্রতি আস্থা রাখছেন ক্রেতারা। দেশি পোশাকে যেমন রঙের বৈচিত্র্য তেমনি আরামদায়ক বলছেন বিক্রেতারা। তাই দেশীয় সুতি পোশাকেই আরাম খুঁজছেন ক্রেতারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট।
ঈদের আনন্দ আরও রঙিন হয়ে ওঠে পোশাকের রঙে। রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা, বেচাকেনাও চলছে। দেশের নামকরা ফ্যাশন হাউসগুলো ক্রেতাদের জন্য নিজস্ব ডিজাইনে বিভিন্ন ধরনের পোশাক নিয়ে এসেছে। অনেক বৈচিত্র্য কালার, বিভিন্ন ডিজাইন নিয়ে আসছে। যেমন এবারে আমাদের পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের ডিজাইন কালেকশন, হাতের কাজ, কারচুপি, এমব্রয়ডারি, অ্যাপ্লিকার এগুলো নিয়ে আসছে। এবারের ঈদে বিদেশি ফ্যান্সি পোশাকের চেয়ে দেশি পোশাক কিনতেই পছন্দ করছেন ক্রেতারা। দেশীয় কালার এবং দেশীয় ফ্যাব্রিকগুলো দেশি প্রোডাক্টগুলো আমরা খুব পছন্দ করে পরি, বাচ্চারা খুব কমফোর্টেবল ফিল করে। আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে এরা সাধারণত দেখা যায় কমফোর্টেবল ফেব্রিকগুলো নিয়ে ড্রেসগুলো বেশিরভাগ করে। তো এগুলো দেখা যায় যেহেতু আমরা যারা কর্পোরেট আছি রেগুলার ইউজ করতে পারি, কর্পোরেটের অফিসেও পরে যেতে পারি। পাকিস্তানি বলেন বা ইন্ডিয়ান বলেন, তখন দেশি ব্র্যান্ড কিন্তু অনেক দিক থেকে মানে এখনো আগানো থাকে। কালারফুলটা অনেক সুন্দর লাগে, চোখে দেখতে সুন্দর, যেহেতু ঈদ লাইট কালারটা একটু বেশি সামনে থাকলে আসলে ভালো লাগে। কালারফুল ঈদের সময় ভালো লাগে, কিন্তু দুটোই ভালো। বিশ্ব রঙের আউটলেটে শোভা পাচ্ছে পাঞ্জাবি, কুর্তা, গহনা সহ দেশীয় পণ্যের বর্ণিল সমাহার। কালারফুল তো আমাদের বরাবরই সবসময় করে থাকি, আর এবার হচ্ছে আমাদের কিছু ড্রেস করেছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে। এগুলো খুব সুন্দর আর এগুলো খুব চাহিদামূলক। ঝুমকা করেছি, আমাদের নিজস্ব কিছু হাতের কাজের আপনার কালেকশন আছে, ওগুলো মোটামুটি ভালো চলছে। সুতি ও ভয়েল সহ আরামদায়ক বিভিন্ন কাপড়ে বোনা পোশাক শ্রীবৃদ্ধি করছে মার্কেটগুলো। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দেয়া হবে, কিন্তু এখন গড়িমসি ভাব দেখা যাচ্ছে। সময় ঘোষণা দিয়ে পরে পেছানোর বিষয়ে কিছু জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর পাশাপাশি দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পরে 20 মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ শুরুর পর রাশিয়ার মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় 2 জন নিহত হওয়ার পাশাপাশি বহু ভবন ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় বন্ধ রাখা হয়েছে 6টি বিমানবন্দর। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গভীর রাতে মস্কোকে লক্ষ্য করে 91টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে 73টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা করছেন। যুদ্ধবিরতি আলোচনার একদিন আগেই বৃহত্তম ড্রোন হামলা চালালো কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেছেন, ইউক্রেন শান্তি ও সমঝোতা করতে প্রস্তুত। কৃষি সংবাদ। কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জের রিনা বেগম। তাকে সার্বিক সহায়তা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কেঁচো সার ব্যবহারে মাটির উর্বরতা শক্তি সুরক্ষিত হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত হচ্ছে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ ঝালকাঠি শহরবাসী। দিন রাত মাইকের উচ্চ শব্দে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 8 পয়েন্ট বেড়ে ৫,১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৭টি কোম্পানির ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রক্সি পদ্ধতিকে সময় উপযোগী মনে করছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে দেশে নিজের আস্থাভাজন কারো মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নাজিব বেগের রিপোর্ট। দেশের 1,30,00,000-এর বেশি নাগরিক প্রবাসে থাকেন। তাদের ভোটাধিকারের বিষয়ে কোনো উদ্যোগ বা পরিকল্পনা এতদিন দৃশ্যমান হয়নি। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়া নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা। কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া যায় এ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। প্রবাসীদের 3টি পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছে তারা। এগুলো হলো সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল সিস্টেম, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোট। তবে প্রক্সি ভোটকেই সময় উপযোগী মনে করছে ইসি। আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব, তো নিকটাত্মীয় দেখা যাবে তখন আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনিই নির্বাচন করুক, উনি কাকে দিবেন। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই নেওয়া হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করার, তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। বর্তমানে বাইরের 9টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। শিগগিরই 40টি দেশে এই কার্যক্রম চালানো হবে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে ক্রিস্টাল গ্লোবাল স্টাডি সিজিএস এর অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির অপারেশনস ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ফাইল মূল্যায়ন থেকে শুরু করে ভর্তির পুরো প্রক্রিয়ায় দিক নির্দেশনা প্রদান করবে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যাংক ব্যবস্থাপক ও কোম্পানির শুভানুধ্যায়ী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলা। ঢাকায় সেহরির শেষ সময় 4:54, ইফতার 6:07। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:49, ইফতার 6:02। রাজশাহীতে সেহরির শেষ সময় 5:01, ইফতার 6:14। খুলনায় সেহরির শেষ সময় 4:57, ইফতার 6:10। বরিশালে সেহরির শেষ সময় 4:55, ইফতার 6:08। সিলেটে সেহরির শেষ সময় 4:48, ইফতার 6:01। রংপুরে সেহরির শেষ সময় 5টা, ইফতার 6:13। ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:52, ইফতার 6:09। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে 30 কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি। স্বাধীনতা পুরস্কারের জন্য 6 জন মরণোত্তর সহ মোট 7 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহাল। সংস্কার করে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান।
বাস্তবধর্মী সমালোচনা করে আগামী সম্ভাবনা যেন নষ্ট না হয় সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান। বাস্তবমুখী সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে মন্তব্য। এবং হাসিনা ও শেখ পরিবারের প্লট ফ্ল্যাট সহ 7টি স্থাবর সম্পদ আর 124টি ব্যাংক হিসাব জব্দ। আওয়ামী লীগ মালিকানার 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।